তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো। অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বললো, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতেও কেউ তোকে কিচ্ছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক উঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টাদশীর চাঁদের ন্যায় মুখবিবর। আচমকা আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেয়ে এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনরা দিক বিদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন। এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসলো। মেঘের দিকে তাকিয়ে থেকেই পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো। I always want to see you like this. মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই যে এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানটা পালিয়ে যায়? এত এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই যে এই মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খায়। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকেই মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্যেও কান্না থামাতেও বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছেনও না। এতক্ষণে তো অন্ততপক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড় খেয়েই ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই বেটাই কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল। কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকে খুব সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো। বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনি অন্ধকার হয়ে গেছে চারিপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুখাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে। এই জন্যেই ইচ্ছে করে মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না।
আবিরেরও ইচ্ছে করছে মেঘকে দুহাতে চাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করলো, এই যে তুই হুট করে মরা কান্না জোরে দিস, আবার হুট করে পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণে মানুষ ভাবে তুই শেওড়া পাড়ে থাকিস। মেঘ এখনো দুহাতে শার্ট খামচে ধরে আছে, ভেজা কণ্ঠে বলে। এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলে না মেঘ। কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেলো, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল। তাকে এদিকে। মেঘ এক সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে, তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখন অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল। কি এমন সত্য? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তো না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েক প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে, কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল। আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নেরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে। আবির ভাই দেখবে এসবের মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না, আবার কলও দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, ইস, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিং এর কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুইজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহা খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল। বলো, শুনছে। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চললো। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী। আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকে খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না, ঘরে 2-1 এমন মানুষ থাকলে যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দেবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করেছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে, অবশ্য রাজি হবে নাই বা কেন, উনিও তো। এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমলো করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কিসব ভাবছ? তাছাড়া আমি এখন বিয়ে করব না, এই টপিক আর কথা বলো না। এটুকু বলেই আবির
দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, মেয়ে, খাও শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজের চিন্তা মাথায় ঢুকাবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে, টানা 3 ঘন্টা পরীক্ষা নেওয়া, বোঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30-এর দিকে শুয়েছে। আবির এখনো ফেরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে, আরো 20 মিনিট অপেক্ষা করেছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে। কোচিং এর ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশীর হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেয়ে কাঁপা কাঁপা গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম। একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠের বলা কথাটা একসাথে হওয়ায় মেয়ে কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল। স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ঘুমাস না এখনো? আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়েই আছে। কোন মেয়ে কি বলেছে, আবির ভাই এখন কোথায়, কিছু ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবে চিন্তে মেঘ প্রশ্ন করলো, আপনি এখন কোথায়? বাসে কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বাসে ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করলো। কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল। একটা কাজে আসছে, তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল। তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না। কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো। ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল। না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল। না না, এমনিতেই। আসছেন না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল। অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসবো। মেঘ আস্তে করে বলল। টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। আচ্ছা, আসতেছে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ ব্যালকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশীর সেই খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না ব্যালকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা। আরো কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন এসব লেখা। এসব দেখে আবির মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে ব্যালকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল। মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল। কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল। তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক? জান্নাত আপুর নেওয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায়। তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢোক গিলে ছোট করে বলল। করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল। লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস, তোর পা দুটো ভেঙে ঘরে বসে রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে, আর না হয়। এটুকু বলেই আবির থামলো। চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ। এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গেছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিক মতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা।
ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা খুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ! এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন? তখনই আবির আবার রুমে আসছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে ঘটনা পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরো বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পোড়া খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতায় পোড়ায়নি, পড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত আঁকিতে অষ্টাদশীর কোমল মন চলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরের ন্যায় বসে আছে। এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যেতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে। আজ তানভীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে। নির্বাচন নিয়ে, তানভীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। কথার কথা লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাই আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যতই ঝড় আসুক না কেন, ভাইয়া সব সময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসাবে এর থেকে বেশি আমি কি চাইবো? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল। আমার একটা প্রশ্ন আছে। তানভীর বলল। বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরা আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ভাইয়া ডাকিনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া, আবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাইয়া বলে বড় আম্মু বললেন, বড় ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। লিমন বলল। পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবে। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো। পরে আর কি, বনু কিছু বলার আগে ভাইয়া চিৎকার করে উঠেছে। ভাইয়া বলল, ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নেই, যার ডেকেছে তাই ডাকুক। বড় আম্মু এখান থেকে চলে যাবার পর বনু মজা করে বলেছে, আবির ভাইয়া। ভাইয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাকা বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছে, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টোপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকে বলিনি। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো। কি বলছে? তানভীর ঢোক গিলে আস্তে করে বলল। এমপির মেয়ের বনুরে অনেক ভালো লেগেছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল। তো তানভীর আস্তে করে বলল, এমপির ছেলের বউ মানে এমপির মেয়ের ভাবি বানাতে চায়। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো। কে? তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পিছনে লুকাইছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এমন ভাবে আমাকে মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই।
আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল। এই কথাটা মাথায় রাখি বলি আজ পর্যন্ত তুই আমার হাতে মায়ের খাসনি। রাকিব হাসতে হাসতে বলছে। তানভীর, তোর ভাগ্য ভালো। শালা হলে যে কি দশা হইতো তোর, আল্লাহ ভালো জানেন। আবির রাগান্বিত কণ্ঠে বলল। তানভীর, তোরে আমি আগে না করছিলাম, মেঘরে ওই বাড়িতে নেওয়ার দরকার নেই। তুই জোর করছিলে বলে আমি নিছিলাম। এমপির মেয়ের এমনি সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি? খুঁই পাবে এটা, বল শুধু। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল। ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই ভালো লেগেছিল, আমি না করে দিয়েছি। বলেছি বনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শুধালো। আমি আগে বলিসনি কেন? তানভীর তখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে, ধীর কণ্ঠে বলল। এখানে চারজনের সামনে বলে যান, বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে। বাড়িতে আমায় একা পেয়ে যে মাইট দেবে না, তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এর খবর আসছিল। এমপির ছেলে দেশে ফিরলে জানিস তো? তানভীর চিন্তিত স্বরে বলল। কেন মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। সেটা সময় বলে দেবে। আরো ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক, আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এজন্য হিজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ির থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিশ নেই, এখনো ঘুম থেকেই ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখে পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখে উচ্চস্বরে বলে উঠল। কি রে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। তানভীর একটু অসুস্থ, বলল মেয়েকে আমি নিয়ে যেতে। যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যাই। মোজাম্মেল খান বলে উঠলেন। ভালোই হয়েছে, ওই ছেলেটি দিয়ে কোনো বিশ্বাস নাই। দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে ভালো তুইই নিয়ে যা। আবির মৃদু হাসলো। মালিহা খান ছেলেকে ডেকে বললেন। তোকে খেতে দিব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক, শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশ শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকলো। মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল। জি। আবির অকস্মাৎ দুহাতে আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল। আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সে অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যে হাসিটা শুধু বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল। টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবে, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাহিরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তার হলো কই। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা, আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলী না অবলম্বন করছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জলজল করছে 2 আঁখি। এক নিমিষে আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলেও আবিরের 2 ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ।
বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখন কি বাসায় যাবে? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল। সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করলো। ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডে গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পুরানোর ঘটনা, যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই। তার সঙ্গে কথা বলাই বেমানান। ওনার নাম লেখাতে যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটার থেকে দূরে থাকাই শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল, খেতে চাই। তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়েছে, খুব ক্ষুধা লাগছে। আজ শহর জুড়েই জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়েই নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে। মেঘ দুবার জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছি, কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় বেশি জনপ্রিয়, তবে শরৎকালের কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ে পড়ে, অথচ আমি প্রতিক্ষণ শুধু তোর মায়ে পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবে নাই বা কেন? ঢাকা শহরে থেকেও এত বছরে কোনোদিন এই জায়গায় আসতে পারিনি। শুধু 2-1 বার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার। অথচ আবির দেশে ফিরেছে সবেমাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গা ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজিও নিয়ে এসেছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেও মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভ্রুকুচকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো। মানে? আবির বিরক্তির স্বরে বলল, এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম তোকে, ছবিও তুলে দিলাম, একটা বার বলতে তো পারতে দেন আপনাকে দুটো ছবি তুলে দেই বা একটা সেলফি অন্তত তুলি। যে নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা, স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার? আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তো হিটলারের নানি। এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনও না, আমি আপনার মতো এত পাষাণ না। এ কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসাতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসছে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাঁকারি দিয়ে গভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিস নি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছর একটা বার কথা বলিস না আমার সাথে, তখন একবারের জন্য কি নিজেকে পাশার মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না, একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সে মানুষটারও খারাপ লাগতে পারে, ভেবেছিস কখন? মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, ওষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছরে একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি, তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে।
এই যে সেদিন খাতা পুরালো, তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকে হেসে উত্তর দিল, ওয়াই নট? ঘোরাঘুরি শেষে বাসায় ফিরেছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল, তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে। কিন্তু আবিরের করা নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটো পিচ্ছি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে এসেছে। সময় চলেছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন 3-4 ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলোর সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল এসেছে। সেই খুশিতে খান বাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি। তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়ে বসলেন। মেডিকেল পরীক্ষা এখনো হয়নি? এত খুশি হওয়ার কিছু নেই, সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাইরে বেলকানিতে দাঁড়িয়ে নিচে সবার হৈহুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তাই দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখে থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার। হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাত আপুরে ছুটি নেই। কিছুদিন পর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিউ তো হয়েছে, জগন্নাথ ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছি কিনা জিজ্ঞাসা করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ মাত্র দেখলাম, এই জন্যই তো তোকে জিজ্ঞাসা করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখল। অকস্মাৎ আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করল, কি হলো, চান্স পায়নি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটায় রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচু আব্বুকে বকতেছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু বড় আম্মু কেউ বাসায় নেই, আমাকে আর ভাইয়াকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচ্চুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দেবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরিয়ে হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে। কান্নার তোপে সামনের দিকের চুলগুলো ভেজা গালে লেপটে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য নেই বলেই সরে পড়েছেন। আলী আহমদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখনও ফেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলে চান্সটাই পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এতটুকু বলতে আবির উচ্চ স্বরে বলে উঠল, মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বুকেই যাচ্ছেন। ঘুরে ফিরে এক কথাই বারবার বলছেন, এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি।
ছেলে যেমন ভণ্ড, মেয়েটাও এরকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি, এই থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবই বলেছেন। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়, তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল, রুমে যেতে বলেছে তোকে? মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই, তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তো হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাশ করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত তো প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনোটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে, এটা ভেবে মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনিই বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ। মেঘ মনে মনে ভাবল, একটা মানুষের কতই রূপ না হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন, প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলে আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে কেন চান্স পাইনি, কি বলবো আমি তখন? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি চাচ্ছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার উপর রাগ ঝাড়লেই কি রেজাল্টে পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতে ডিপ্রেশনের মধ্য দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন? আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিন রাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকে সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন, ভেতরে ভেতরে এখনও রাগে ফুঁসছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রত্যুত্তর ছিল না বলেই চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করেই দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সাড়া শব্দ নেই। অবিরত কেঁদেই যাচ্ছে, এ কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে, এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনব, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, 1 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসল। মেঘ ফ্রেশ হয়ে আবির মুখোমুখি বসেছে। আবির মুলায়ম কণ্ঠে শুধালো, তুই কাঁদছিলি কেন? চান্স পাইনি বলে নাকি চাচু বকেছে তাই? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শুধালো, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, প্রাইভেটে পড়াবো তোকে। কেউ রাজি না হলে আমি তোকে পড়াবো, শুধু বল পড়তে চাস কিনা। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট হওয়ায় জেএসসির পর সবার মতো পরিবারের কথাই তাকেও সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়া মানেই বাড়ির মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতে এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়ায় তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পরেও প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন। কিন্তু যদি মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর আশেপাশে মানুষ চাইছে তুই ডাক্তার হ, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতে মনের বিরুদ্ধে গিয়ে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তোর আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছেকে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানে পড়তে পারিস, কে কি বলবি সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখপানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখ আবারও টলমল করছে। তার আব্বু তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর ইচ্ছেটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখে মিষ্টি হাসি দেখতে চাই, কারো কথায় নয়। নিজের সিদ্ধান্ত নিবি তুই কি চাস। আবারও বলছি, তুই যা চাস
তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেয়া সান্ত্বনাতে আর কিছু হলো কিনা জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা হয়নি। বন্যাকে 2বার কল দিয়েছে, কিন্তু কোনো খবর নেই। ফেসবুক ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে। এতদিন পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয়নি, তাই আজ সময় নিয়ে আইডিতে ঘুরছে। হঠাৎই চোখে পড়ল সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে এসব ভাবতে ভাবতে রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যে মালিহা খান আর আলী আহমেদ খান বাসায় ফিরেছেন। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমোচ্ছে দেখে ডাকেননি। ছোটবেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউই ডাকে না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিহা খানের প্রেশার বাড়তি, মাথা ভার হয়ে থাকে, চোখে ঝাপসা দেখছিলেন। আবির মায়ের কাছে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে। এটুকু সময়ের মধ্যে আলী আহমেদ খান রুমে আসেননি, হয়তো বা 2 ভাই অন্য রুমে কথা বলছেন। ঘণ্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানভীর উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি কি বাসায়? মেঘ কোথায় বলতে পারবেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না তো, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি তো বাসায়, বনু তো ঘুমাচ্ছে, মনে হয় ফোন সাইলেন্ট করা। বন্যা আবারও প্রশ্ন করল, মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করে বলল। আমারও। তানভীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হবে ভালোই হবে। ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের দুজনে চান্স হয়েছে শুনলাম। বোনেরা বুঝিয়ে দুজনে ভর্তি হয়ে পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন 2 বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তো বা, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তানভীরও আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়েছে। অনেক ভেবেচিন্তে মেঘ একটা প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনের দিনই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ হোক বা না হোক, সে এই লুকোচুরির সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত, ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু ডাকছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও 100 বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে, কিন্তু শপিং করতে সে যাবে কিভাবে? গতকালই রেজাল্ট দিল। এই অবস্থায় শপিংয়ে যাবে বললে আব্বু কী করবে আল্লাহ জানে। আলী আহমেদ খান আর মালিহা খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন, কিন্তু সেসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিংয়ে যেতে দেবে কি না, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মু সঙ্গে যায় তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে। বিকেলের দিকে আবারও বন্যাকে কল দিয়েছে। আমি কি করব বল না প্লিজ। তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমাকে জানাস, আমি শপিং এ যাব তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করব করিস না। বাসা থেকেই তো বের হতে পারবো না। তাহলে একটাই উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। এখন কি করব? তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। ভাইয়াকে বলার সাহস নেই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো বা বলে আমি এনে দিই, তখন? বন্যা চিন্তিত স্বরে বলল, সেটাও হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের হতে যেহেতু পারবি না, তাহলে রিস্ক নিতে তো হবেই। আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলেন জান্নাত আপুকে ভালোবাসেন, তখন কি করবি? মেঘের কণ্ঠস্বর ভিজে আসছে। ভেজা কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানের হোস্টেলে চলে যাব, আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাইয়ের মনের আড়ালও হয়ে যাবে। শেষ কথাটুকু বলে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগেই কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য বেলকানিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে কি বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখে বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে কে যেন কি বলেছে। আবির উচ্চস্বরে হেসে উত্তর দিল,
আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো। রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটা মেঘের মাথায় ঘুরছে। এক মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিল, কিসের কথাই বা বলছিল? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? কথা বলছিস না কেন? মেঘ নড়ে উঠল, শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভ্রুজোড়া কপালে তুলে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনও হয়তো রেজাল্টের চিন্তায় মেঘ মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভেবেছে বা ভাবছে বা শপিং করতে যাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দেবো না। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দিবেন প্লিজ? আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বারে দিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় করে নিঃশ্বাস ছেড়ে ভ্রু গুটিয়ে বলল, এভাবে থাকিস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে তার প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করেছিল। তানভীরকেও আগে থেকে সব কিছু জানিয়ে রেখেছিল। কাছের 4 বন্ধু আর তানভীর বাদেও আরও 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবগুলো প্ল্যান করেই আসছে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে এসেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরে কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই হুল্লোড় শেষে সবাইকে নিয়ে রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে এসেছে। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টায়, তখন আবির আর তানভীর বাসায় ঢুকেছে। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনোই কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মতন তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। নিচ থেকেও তাকিয়ে দেখেছে বেলকনিতে মেঘ ছিল না, দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসা কেউ একজন তার অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে। তবে আজ তার ব্যতিক্রম ঘটল। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে গেল। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে। বিছানার উপর একটা কেক রাখা, তার আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফট বক্স। অকস্মাৎ মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ আবিরের সামনে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখে গাঢ় করে কাজল দেয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জলজল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করেই দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ডের ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখপানে। আবির ভাইকে দেখে সবসময়ের মতো আজও মেঘের হৃৎস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেললো, সঙ্গে সঙ্গে কিছুই বলল না। নিস্তব্ধতায় কাটল কিছুক্ষণ। আবির ফুলগুলোতে আলতো হাতে ছুঁয়ে সেগুলো বিছানার উপর কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন, আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছেন আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5 থেকে 7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে, হয়তো ইচ্ছে করে পরেছে।
ভেজা চুলগুলো থেকে এখনও পানি পড়ছে, তবে মুছার চেষ্টাও করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবেন? নিজেকে বাঁচাতে সহসা দুহাতে দুগাল চেপে ধরল। অষ্টাদশীর কাণ্ড দেখে আবির নিজের ভ্রুযুগল নাকের ডগায় টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরে বলল, এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলে? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটাই যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এই বাড়িতে এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে। আবির তখনও তাকিয়ে ছিল। দ্বিতীয়বার সে কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল। এ চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। মেঘও আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল। যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সে পূর্বের অনুভূতি কাজ করেছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘের আঙ্গুলে লেগে থাকা ক্রিম দু আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দৌড় দিতে নিল। 1 সেকেন্ডে আবির হাত চেপে ধরে ফেলল। আবির ঘুরে দুপা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসাতে মেঘ আতঙ্কে দুপা পিছালো। আবিরের হাতে মুঠোই থাকা নিজের হাতটা ছুটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে। আবির এক পা এগুচ্ছে আর মেঘ এক পা পিছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আর জীবনও এমন করব না, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে পিঠ থেকে গেছে তার। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের উপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল। সেটাই মেঘের দু গালে লাগিয়ে দিয়েছে। মেঘের হাত পা কাঁপছে। আবির মাথা নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির অকস্মাৎ মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর চোখে মুখে। সহসা দু চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত চালাবে? তুই কি একটু শান্তি দিবি না আমায়? যা না করতে বলে তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করেছিলাম, তারপর কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাত মস্তক দেখল একবার। আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুকে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল। অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে। সবগুলোই মোটামুটি সুন্দর ছিল। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যে না রুম থেকে বের হতে যাবে, তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হচ্ছিল। মেঘকে দেখে থামল। মৃদু স্বরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাবো তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে। আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও সে কাজলে হাত দেয়নি। ঘন্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকেলবেলা ড্রয়িং রুম সবসময় ফাঁকা থাকে, তাই কারো কোনো সমস্যার প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতি শুক্রবারের মতন আজও পাঞ্জাবি পরেছেন, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘ কাছাকাছি আসতে আবির মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেঁটে হেলমেট পরে নিল। তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিটে রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, তাই বাধ্য মেয়ের মতন আবিরের পেছন পেছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো।
কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন এক পুরুষ বসে আছে। ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসল। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে অনেকদিন আগে থেকে ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো। হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে। এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারো সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা। আবির ভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে ভালো? তৎক্ষণাৎ আবিরের দেয়া থাপ্পড়টা মনে পড়তে মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছু ছিল না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায়? অবশ্য বলবেনই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বুঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইকে জান্নাত আপুর কথা বলছিলেন, তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এত দুশ্চিন্তা থাকতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দ করলেন না। শুধু শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক, এটা আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না। এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন করে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ ভালো জানেন। অকস্মাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হয়েছে তো? কখন আসতে বলছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছে, একটু তো সময় লাগবে। স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতন চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল। ইয়েস ম্যাম। আবির ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসছেন, তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানেই ছিলাম, রিমন বলল তোরা আসছিস, তাই আসলাম। চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবো না। মেঘের মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে। আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনে এবার ডাক শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকে আসতে হবে? এই মেঘ আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনে স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতে আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘও এখনো ঘোরের মধ্যেই আছে। হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবেই মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 কল দিয়েছি, তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদাউস জান্নাত।
আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন, আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন কমছে না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিন একটাবার কেউ বলেওনি। এ কোন দুনিয়ায় আছে সে? আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, কেমন আছেন মিস মাহদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে, আমার নাম উনি কিভাবে জানেন?